আপকি আদালতে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ওপর অভিযোগ হলো যে ইনি কুসংস্কারে বিশ্বাসী। শেখর, এটা তো ঠিক যে আপনি ওপেনিং ব্যাটসম্যান, প্রথম ব্যাট করেন, কিন্তু কখনো প্রথম বল খেলেন না। হ্যাঁ, একদমই ঠিক কথা। আমার প্রথম বল খেলতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যখনই এমন সিচুয়েশন আসে, যদি লেফট আর্ম বোলার চলে আসে, তখন রোহিত আমাকে যখনই বলে যে তুই ফেস কর, তখন আমি ফেস করি। কিন্তু আমাদের যে একটা প্যাটার্ন সেট হয়ে গেছে আমার আর রোহিতের, তাই রোহিতই গিয়ে ফেস করে। আর হ্যাঁ, আই প্রেফার টু বি অন দ্য রানিং এন্ড। রোহিত বলেছিল যে যখন MS ধোনি প্রথমবার বলেছিল ওপেনিং করার জন্য, হ্যাঁ, তখন উনি আপনার কাছে গিয়েছিলেন, বলেছিলেন প্রথম বল ফেস করতে, আর আপনি না করে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই। ওই সময় আমার কামব্যাক হয়েছিল টিমে। আর আমি বলেছিলাম, ভাই দেখ, ব্যাপারটা হলো আমারও কামব্যাক হয়েছে, আমিও নতুনই এসেছি, তাই দুজনেই সমান, তুই করে নে, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ, ও বলেছিল কোনো ব্যাপার না, ও নিজেও খুব ভালো, বলেছিল কোনো অসুবিধা নেই, আমি করে নেবো। রোহিত এটাও বলে যে আরও একটা টোটকা আছে, হ্যাঁ। মানে আপনি মাঠে নামার আগে, ব্যাটিং করার আগে টয়লেটে অবশ্যই যান। একদমই। যখন ব্যাটিং করতে যাই তখন প্রেশার চলে আসে, তাই প্রেশার চলে এলে তখন মেন্টাল প্রেশারও চলে আসে, আর তারপর অন্য প্রেশারও চলে আসে তার সাথে। উনি এটা বলেছেন যে প্রথম বল তো আমাকে ফেস করতে হয়, ওর এত জোরে কি করে পায়? কারণ পরের বলটা তো আমাকেই ফেস করতে হবে, তাই। আচ্ছা। তো এটা কি কোনো টোটকা যে আপনি প্রথম বল ফেস করবেন না? না, কমফর্ট লেভেলের একটা ব্যাপার আছে। এত বছর ধরে করে আসছি, এখন যদি আমি যদি কোনো ইয়াংস্টার চলে আসে আমার সঙ্গে ব্যাটিং করতে, তাহলে আমি ওকে জিজ্ঞাসা করি কি, তোমার কি পছন্দ? যদি তুমি নন স্ট্রাইকার এন্ডে দাঁড়াতে চাও, তখন আমি বলি যে তখন, কারণ ওটা আমার দায়িত্ব সিনিয়র হিসেবে ওকে কমফর্ট করা। কিন্তু যখন আমি আর রোহিত থাকি তখন তো ভাইয়ের মতো ব্যাপারটা হয়ে যায়, তাই তখন আমি ওকে বলি, ভাই তুই ফেস কর। ভাইয়ের মতো ব্যাপারটা তো এতটাই হয়ে গেছে, রোহিত বলেছে যে প্রত্যেকটা জিনিস ওর কাছে চান, আপনি ওনার জুতো চেয়ে নেন, আপনি ওনার গ্লাভস চেয়ে নেন। একদমই। তাহলে নিজেরগুলো কোথায় ফেলে আসেন? আমি একটু অগোছালো টাইপের এসব ব্যাপারে। কখনো মোজা ভুলে যাই, কখনো ট্রাউজার ভুলে যাই। তখন আমি ওদের থেকে চেয়ে নিই, প্লেয়ারদের কাছে সবসময় এক্সট্রা থাকে, তাই ওদের থেকে চেয়ে নিই, ওরা বলে ঠিক আছে কোনো ব্যাপার না। তাই ওরা জানে যে আমি কিছু না কিছু ভুলে যাবই, তাই এসব হতেই থাকে। এমনকি আমি তো এরকমই, কিন্তু রোহিত আমার থেকেও এক কাঠি ওপরে। মানে আপনি আপনার থেকে বেশি? ভাবতেও পারবেন না যে ও কি ভুলে গিয়েছিল। ঠিক আছে, গেস করুন আপনি কি জিনিস রোহিত ভুলে যেতে পারে। পাসপোর্ট পাসপোর্ট ভুলে গিয়েছিল, আইপ্যাড ভুলে গিয়েছিল। এইসব জিনিসও ফ্লাইটে ফেলে রেখে চলে এসেছিল, তারপর ফ্লাইট থেকে আবার ফেরত নিয়ে আসে। তাই রোহিতও একই কয়েনের এপিট আর ওপিট। আমি বিরাট কোহলির ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিলেন যে ও একদম টাপুরিদের মতো কথা বলেন। রোহিত হ্যাঁ, একদমই। না, যখন ওর ইচ্ছে হয় তখন ও টাপুরিদের মতো কথা বলে, আর অবশ্যই ওটা মুম্বাইয়ের ল্যাঙ্গুয়েজ, তাই সেটা স্টাইল ওর মধ্যে রয়েছে। আর মুম্বাইয়ের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, ধরুন যদি আপনি কাউকে কোনো রাস্তার ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন তারা এটা অবশ্যই করে, এরকম করে ডাকে। এটা মুম্বাইয়ে চলে। আমি যখন প্রথমবার গেলাম আমি বললাম, এটা আবার কি জিনিস, এরা এভাবে ডাকছে কেন? দিল্লি থেকে ওইভাবে ডাকলে সেটা অন্য ব্যাপার হয়ে যাবে। তাই কখনো রোহিত ছেলেদেরকে ডাকলে এভাবে অবশ্যই ডাকে। হ্যাঁ। এসব জিনিস রোহিত করেই থাকে। আচ্ছা, আপনারা যখন দুজনে একসাথে খেলেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা সময় কাটান, কারণ দুজনেই আউট হন না, তো অতক্ষণ ধরে কি নিয়ে কথা বলেন? কমিউনিকেশন করি যে ভাই কি সিচুয়েশন আছে, আচ্ছা এতটা রিস্ক নেওয়ার প্রয়োজন আছে নাকি নেই, কিভাবে এগোবে। কিছুদিন আগে আমি যে ম্যাচ খেললাম ওয়ার্ল্ড কাপে, যখন আমার বল লেগে গিয়েছিল, আমি তখন 25-27 রানের মাথায় ছিলাম আর আমার ফ্র্যাকচার হয়েছিল। তখন আমি রোহিতকে বললাম যে এখন আমি বড় শট মারতে পারবো না, আর আমার মনে হয় না যে আমি ওটা করতে পারবো। তাই আমরা একটা ভালো বেস করে দিয়েছিলাম টিমকে, যে 70 রান হয়ে গেছিল, তাই আমি বাইরে চলে যাচ্ছি, তারপর অন্য কেউ আসবে, ও সেট হয়ে যাবে, তারপর ও ভালো করবে, কারণ আমি বড় শট মারতে পারবো না, হাতে জোর নেই। তারপর কিন্তু রোহিত, ওই কমিউনিকেশন খুব বড় ব্যাপার। রোহিত আমাকে বলল যে আমাদের তো আস্তে 5-7 রান, 5-6 রান হচ্ছে, তাই আর বেশি প্রয়োজন নেই, তুই খেলতে থাক। আমি খেলতে থাকলাম। তখন আমাদের 100 রানের পার্টনারশিপ হয়ে গেছিল, রোহিত 70 রানে আউট হয়ে গিয়েছিল, আর আমি ততক্ষণ যে আঙুলটা ভেঙে গিয়েছিল, 2টো পেন কিলার খেয়েছিলাম, তারপর আঙুলটা গরমও হয়ে গিয়েছিল, তারপর ওখান থেকে সেঞ্চুরিও করে ফেললাম। তাই ওই কমিউনিকেশনে, যেমন ওই সেঞ্চুরি বানানোর পেছনে অনেক বড় ক্রেডিট রোহিতেরও ছিল, কারণ ওর কমিউনিকেশন ওই সময় আমাকে খুব হেল্প করেছিল ওটা করতে। তাই ওই ধরনের কমিউনিকেশন প্রত্যেকটা গেমেই থাকে, আর ঠাট্টা ইয়ার্কিও চলতে থাকে, মজা তো করতেই হবে। কি ধরনের মজা চলে?
কি ধরনের মজা চলে? মজা যেমন আমি গান গাইছি আর ওই সময় আমার মাথায় যদি কোনো দুষ্টু বুদ্ধি আসে তাহলে আমি সেটা করব ওর সঙ্গে ওখানে। হার্দিক পান্ডিয়ার সাথে আপনাকে খুব মজা করতে দেখা যায়। হ্যাঁ, একদমই। আমি মজা সবার সঙ্গেই করি। হার্দিকের সঙ্গেও খুবই মজা করি। আর ও খুবই মজার একটা মানুষ। তাই ওর সঙ্গে আ আ আনন্দ যত বেশি ভাগ করা যায় ততই কম পড়ে। তাই যতটা আনন্দ পাই সেই আনন্দটা অবশ্যই ভাগ করে নিই। ওর বয়স যেমন ২৩-২৪ তাই আমার মধ্যেও ওই বিশেষত্বটা আছে যে আমিও ২৩-২৪ বছরের হয়ে যাই ওর সঙ্গে আরেকবার আর তারপর এনজয় করি। বিরাট বলছিল ওর নাকি নিজের কথার উপর কন্ট্রোল নেই। কার? হার্দিকের? হ্যাঁ, হার্দিকের। আ অ্যা না এরকম কোনো ব্যাপার নয়। আ আ যে মানে ব্যাপার ব্যাপারটা হলো আসলে আ যখন ছেলেরা ইয়াং থাকে, যখন আমিও ইয়াং ছিলাম, তখন আমিও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি আর বাট হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি গুড হার্টেড বয়। অ্যান্ড হি ইজ ডুইং সো ওয়েল ফর হিমসেলফ, ফর দ্য কান্ট্রি। সো আই উইশ হিম লটস অফ লাক। আর ঋষভ পন্থকে নিয়ে আজকাল খুব আলোচনা চলে। আপনার খুব ফেভারিট উনি। আর ঋষভ, হ্যাঁ, ঋষভও আমার সবাই আমার ফেভারিট। আর ঋষভ খুবই ট্যালেন্টেড ছেলে ও। আর ওর মধ্যে যে ট্যালেন্ট আছে আই এম সিউর যে ও আমাদের দেশকে অনেকদিন পর্যন্ত সার্ভ করবে। একদমই। ফেভারিট এই জন্য বলছি কারণ যখন প্লেয়ারদের ফটো তোলা হচ্ছিল উনি এসে হ্যাঁ, আপনার কোলে কোলে এসে বসে পড়েছিলেন। পড়েছিল। হ্যাঁ, আমার কোলে এসে বসে পড়েছিল। আমি ঋষভকে বললাম, "ওঠ ভাই, ফটো তোলা হবে।" আর তুই এসে কোলে এসে বসে পড়লি। আমি আসলে আমার ছেলেদের প্রতি এতটাও ভালোবাসা নেই যে কিন্তু ও এখনো একটা ২০-২১ বছরের ছেলে, তাই ও কোনো কথা শোনে না। আর ২০-২১ বছরের ছেলেরা এমনিতেই ইয়াং ছেলেরা খুব একটা বেশি কথা শুনতে চায় না। ও শোনেনি, বলেছিল, "আমি না এখানেই বসবো।" বললাম, "বস, আর কি করব?" তারপর বসে ফটো তুলেছিল। তবে ভালো মনের মানুষ সবাই। আর যেমন আপনি এক্সপেক্ট করবেন ২১ বছরের ছেলের কাছ থেকে, ও ঠিক সেরকমই। দারুণ একটা মজার ছেলে। কিন্তু আপনার এটা মনে হয় না যে ওর যতটা মনোযোগ ব্যাটিং এর উপর দেওয়া উচিত ততটা ও দিচ্ছে না, যেভাবে ও স্কোর করতে পারছে না, অনেক রকম প্রশ্ন তৈরি হচ্ছে। না, মনোযোগ তো পুরোপুরি দিচ্ছে, খুবই পরিশ্রম করছে। কখনো এমন কিছু সিচুয়েশন আসে যে ভালো কিছু করতে পারছে না। আর কিন্তু ওই জার্নিটা থেকেই প্লেয়াররা অনেক কিছু শেখে। আর সেটা ঋষভের সঙ্গেই নয়, প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয়ে এসেছে। আমার সঙ্গেও হয়েছে, আমার সঙ্গে এখনো হয়। তাই ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিকেটার্স লাইফ। আর আমি সিউর যে ও এটার থেকে বড় কিছু শিখবে ও। কারণ ও তো আর ও যেরকম প্লেয়ার এরকম প্লেয়ারের নিশ্চয়ই ব্যাক করা উচিত। বা 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 আমি জানি যে ও এতটা ট্যালেন্টেড, যেমন ও রিসেন্টলি ইংল্যান্ডে সেঞ্চুরি করেছিল টেস্ট ম্যাচে, অস্ট্রেলিয়াতে করেছিল। তাই ও যখন এত পরিশ্রম করছে ওর রেজাল্ট অবশ্যই পাল্টে দেবে। ১-২ কিন্তু ম্যাচে। এই ইয়াং এজে এক হাত দিয়ে শট মারাটা কি খুব জরুরি? না, ও আইপিএল এ অবশ্যই মেরেছিল এক হাত দিয়ে শট, কিছু ৬ হয়েছিল, কিছু হয়নি। তো যাক, এখন তো মনে হয় ও ২ হাত দিয়েই সব শট মারে। আর অবশ্যই ওর অবশ্যই আরো ওর অনেক বেশি ৬ আপনারা সবাই দেখতে পাবেন। মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি এদের নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা নিয়ে সব সময় একটা আলোচনা চলে, যতটা রেসপেক্ট বিরাট হ্যাঁ। দেয় ধোনিকে। এটা নিয়ে আলোচনা আপনাদের মধ্যেও হয়, প্লেয়ারদের মধ্যে? অবশ্যই হয়। আর ধোনি ভাইকে সবাই খুব রেসপেক্ট করে। আমাদের দেশের এত আ বড় একজন ক্যাপ্টেন ছিলেন। আর এত কিছু দেশের জন্য করেছেন, প্লেয়ারদের জন্য করেছেন। আর উই আর ভেরি গ্রেটফুল। আর একদম ঠিক যেমনটা আপনি বললেন, বিরাট খুবই প্রশংসা করে। কারণ বিরাটকেও যখন ও ইয়ং ছিল তখন ধোনি ভাই খুব গাইড করেছিল। আর ইভেন ওকে যখন ক্যাপ্টেন করেছিল তখন ক্যাপ্টেন্সি থেকেও বিরাটকে অনেক কিছু শিখিয়েছিল, নলেজ পাস অন করেছিল। তাই ওটা একটা বড় লিডারের কোয়ালিটি থাকে। আর বিরাটেরও আমি প্রশংসা করতে চাই। ওর মধ্যেও এত ভালো কোয়ালিটি আছে যে ও ওই রেসপেক্টটা ফিরিয়ে দিচ্ছে। আর হি ইজ শোয়িং দ্য গ্র্যাটিটিউড টুয়ার্ডস ধোনি ভাই। তাই বোথ আর গ্রেট। হ্যাঁ। আপনি যখন ধোনির সাথে খেলেন হুম। তখন কোনো পার্থক্য খুঁজে পান বাদবাকিদের সাথে ধোনির সাথে খেলার মধ্যে? ধোনি ভাই আর বাকিদের সাথে তো আপনারা দুজন ক্রিজে আছেন ধোনি সামনাসামনি। ভাইয়ের সঙ্গে আমি খুব বেশি ক্রিজে থাকিনি। কারণ ও যেই সময় আসে ততক্ষণে আমার কাজ করে দিয়ে আমি চলে যাই। বাইরেই থাকতাম। কিন্তু যখন থাকতাম তখন হি ইজ ভেরি হি ইজ ভেরি ক্লিয়ার। ও জানে যে ভাই এটা করতে হবে, ওটা করতে হবে। তাই কমিউনিকেশন তো চলতেই থাকে। আর যদি অ্যাজ আ ক্যাপ্টেন আমাকে বলে যে, "ভাই তুই না ভেবে এবার তুই মার।" তখন আমি আই উইল ফলো হিজ ইনস্ট্রাকশনস, আই উইল ডু দ্যাট। কারণ ও তো ওই সময় সিচুয়েশন অনুযায়ী টিমের জন্যই চিন্তাভাবনা করছে। ওই সিচুয়েশনে ও এত বড় আ আ এত বড় প্লেয়ার ছিলেন
আর সাকসেসফুলও ছিলেন। যেভাবে ও সব বলতো আমরা কমিউনিকেট করতাম, তারপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আমরা ওই ডিসিশন নিয়ে চলতাম। আরো একজন আপনার বন্ধু জসপ্রীত বুমরা, হ্যাঁ, ওনাকে নিয়ে আজকাল খুব আলোচনা হয়, বোলিং অ্যাকশন নিয়ে খুব আলোচনা হয়, কেউ বুঝতেই পারে না যে কোথা থেকে কিভাবে বলটা ডেলিভারি ঠিক। করে। ওর বোলিং অ্যাকশন একেবারেই আলাদা। আমি জানি না কে যেন বলেছিল যে ওর ঘরের হাইট নাকি ছোট ছিল, তাই ও নাকি ওইভাবে বল করত। তাই যেরকমই অ্যাকশন হোক না কেন, ব্যাটসম্যানদের অবস্থা খুবই শোচনীয় করে দেয়। আমাদের দেশের জন্য এত ভালো করেছে ও, ওয়ার্ল্ড নাম্বার 1 বোলার। এটা ঠিক। হি ইজ ভেরি, ভেরি ডিসিপ্লিনড, ভেরি হার্ড ওয়ার্কিং। সেটা ফিটনেসের দিক থেকে হোক বা সেটা মেন্টাল স্ট্রেংথের দিক থেকেই হোক বা ইভেন খাওয়ার ব্যাপারে হোক না কেন, ও সবকিছু খুবই কন্ট্রোল করে চলে। তো ড্রেসিং রুমে আজকাল কি ফিটনেসের ওপর বেশি জোর দেওয়া হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সবাই ফিটনেসের দিকে খুব মনোযোগ দেয়। এখন এই যে নতুন কালচার রয়েছে, আর সেটা খুবই ভালো কালচার, সব ছেলেরাই ফিট থাকে। আমাদের সবারই ডেক্সা স্ক্যান হয়, আর ওতে জানা যায় যে কত % ফ্যাট আছে আমাদের বডিতে, কতটা মাসল আছে। তাই ওটা ইন্ডিকেটর হয় আমাদের কাছে যে আর কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, ডায়েট পাল্টাতে হবে নাকি হবে না, কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি। ওটা একটা মিরর, যেটা আমরা দেখতে পাই আর রিয়ালাইজ করি যে আমরা আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি। ওখানে আমাদের ফিটনেস টেস্টও হয়। আ যেমনটা আমি বললাম, ডেক্সা হয়, আরও যেগুলো বললাম, এই সব জিনিসই হয়ে থাকে। আর যারা প্রশ্ন করতে চান, হ্যাঁ এদিকে, হ্যাঁ বলুন। স্যার, আমরা সবাই জানি যে আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু 2013তে যখন চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল, তারপরে আপনি লাইমলাইটে এসেছিলেন। তারপরেই আপনি সবার খুব প্রিয় প্লেয়ার হয়ে উঠেছিলেন। স্যার, আমি এটা জানতে চাই যে 2010 থেকে 2013 এই সময়ে যে আপনার স্ট্রাগলটা ছিল, এই যে জার্নিটা ছিল, আপনি কতখানি পরিশ্রম করেছিলেন? আপনার মাইন্ডসেট কি ছিল? আপনার উপর স্ট্রেস কতটা ছিল? 2010-এ আমি যখন খেলেছিলাম তখন হয় 2টো ম্যাচ খেলেছি বা 1টা ম্যাচ খেলেছি, তারপর আমি বসে গিয়েছিলাম। ওই সময় আমার এন্ট্রি হয়েছিল, যেমন স্যার বললেন যে বীরু ভাই আর গৌতী ভাই রেস্ট নিয়েছিলেন, আমার সুযোগ হয়েছিল তাতে। তখন একটা ম্যাচ খেলে আমি আবার ফিরে এসেছিলাম। আমি আমার লাইফে কখনো অ্যাজ সাচ কোনো স্ট্রাগল দেখিনি, কারণ আমি ওই জিনিসটায় বিলিভ করি না। তাই ওই 2010 থেকে 2013 পর্যন্ত আমি আমার ক্রিকেটটা এনজয় করেছিলাম। আর আমি ক্রিকেটকে খুবই ভালোবাসি। তাই রোজ উঠে খেলতে যাওয়া আর ছেলেদের সঙ্গে মজা করা, গ্রাউন্ডে মজা করা আর নিজের ব্যাটিংয়ের উপর মনোযোগ দেওয়া, ফিটনেসের উপর মনোযোগ দেওয়া, আমি এগুলোই করে যেতাম। আর ওই ফ্লোতেই থাকতাম। আমি জানতাম যে যখন আমার সুযোগ আসার হবে তখন সেটা আসবেই, আর না এলে কিছু করার নেই। তাই এনজয় করাটা খুবই দরকার, কারণ তুমি যদি স্ট্রেস নাও তাহলে স্ট্রেস থেকে আপনার বর্তমানটাও ঠিক হবে না আর আগামী দিনগুলো ঠিক থাকবে না। কারণ ওই এনার্জি দিয়েই তোমাকে আনন্দে থাকতে হবে, ব্লেস থাকতে হবে। তাহলেই তোমার যে ফিউচার আছে সেটা ভালো হবে আরো। স্যার, বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চান? স্যার, ওয়ার্ল্ড কাপে আপনি আমাদের টিমের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, আর নেক্সট ইয়ারও ওয়ার্ল্ড কাপ আছে। ওটার জন্য স্যার আপনি বিশেষ কি প্ল্যানিং করেছেন? বিশেষ প্ল্যানিং বলতে আমার এটাই আছে যে আমি আমার ফিটনেস ঠিকঠাক রাখবো, আমার হাত পা ভাঙবো না আর আমাদের টিমের যে গোলটা থাকে আর আমাদেরকে যেরকম ডিরেকশন দেওয়া হয় যে এই দায়িত্বটা পালন করতে হবে, তো সেই দায়িত্বটা ঠিকভাবে পূরণ করার জন্য ভালোভাবে প্রিপেয়ার করা আর গিয়ে সেই দায়িত্বটা ভালোভাবে পূরণ করা। তাই এটা আমি করে থাকি। আর আমি কখনো এটা আমি ভাবি না যে এই ম্যাচে গিয়ে আমাকে 100 রান করতে হবে বা 50 রান করতে হবে। আমি শুধু ওটার প্রিপারেশন নিই যাতে আমার রানটা সহজেই হয়ে যায়। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শিখা, এটা তো আপনি বুঝে গেছেন যে সাকসেস তো পেয়েছেন, হ্যাঁ। লোকেরা ভালোবাসাও দিয়েছে, তাহলে এই গোঁপটা পাকানো কবে থেকে শুরু করলেন? গোঁফ পাকানো শুরু আমি গোঁফ যেটা আমার ফেমাস হয়েছিল যখন আমার টেস্ট ডেবিউ সেঞ্চুরি হয়েছিল, তারপর খুব ফেমাস হয়েছিল, কিন্তু ওটার আগেই আমি রেখেছিলাম। আর আমার খুব ভালো লাগতো যখন আমি কাউকে দেখতাম যে কেউ গোঁফ পাকিয়েছে, বেশ একটা পুরুষালী ব্যাপার আছে যে লোকটা খুব ভালো গোঁফ পাকিয়েছে। তাই ওটা আমাকে খুব ফ্যাসিনেট করতো ওই ব্যাপার। তাই আমি মন থেকে রেখেছিলাম সেটা। আর ওই যে যখন আমি সেঞ্চুরি করেছিলাম আর টি ব্রেকে যখন ফিরে আসছিলাম, তখন আমি গোঁফটা পাকাতে আসছিলাম। মানে অ্যাজ ইফ আমি বিশাল কিছু একটা করে এসেছি। ওই যে টিভির অ্যাডে যে অ্যাকশনটা আপনি করেন, সত্যি কি আপনি করতে হ্যাঁ, পারেন? ওটা করতে নাকি পারি, ওটা- কিন্তু এখন তো আমি ওরকম গোঁফ রাখিনি। কিন্তু তবুও মুখটা একই আছে, চোখটাও একই আছে, তো দেখুন আবার। হ্যাঁ।